নমস্কার বন্ধুরা, আমরা আরেকটা এপিসোডে এসেছি। আমরা আবার সেই আগের দিনের জায়গাতেই আছি। অভিজ্ঞান, আগের দিন আমরা মনে হয় কিছু কিছু জিনিস মিস করে গেছি। মানে আমাদেরকে ঠিকই বলেছো আর কি, আমাদেরকে এখানে ফিরে আসতে খানিকটা বাধ্যই হলাম আমরা, কারণ দু তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা মিস করেছি। সেটা দাদার সাথে পরে কথা বলাতে আমরা বার করলাম। তো সেই মানুষটা যে এই ব্যাপারে সব থেকে ভালো বলতে পারবেন, তিনি আজকে আমাদের সাথেই রয়েছেন, আমাদের আদি এবং অদ্বিতীয় দাদা। তো আমরা দাদাকে ডেকে নিই টুক করে দর্শকদের কাছে। আর এই ডিস্ট্রিক্টে দাদা ছাড়া আমরা যেন একেবারে দাদা, আরে এদিকে আসেন। এসে গেছি, এটাই তো ভালো। এসে গেছি তোমাদের মাঝে, এসে গেছি। তোমরা কতদিন এখানে নাকি শুটিং করে গেছো দাদা সামনে? আপনি তো লেপের তলায় ঢুকেছিলেন গরমের মধ্যে। লেপের তলায় ঢোকার ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে তোমরা একটা বিশ্ববিখ্যাত বাঙালি সম্পর্কে কি জানো বা বলেছো? এই যে মুলারু, এখানে 2 দশক 80 এবং 90-এর দশকে একজন ভবানীপুরে জন্ম হওয়া ব্যক্তি, তার নাম হচ্ছে বাবলু মল্লিক। তিনি এখানে হাতের আঙুল দিয়ে বা হাতের পাতা দিয়ে বিভিন্ন ধরনের ম্যাজিক দেখাতেন, যেটাকে বলা হয় শ্যাডো থিয়েটার। উনি বিশ্বজয় করেছেন এবং আমরা অনেকেই তার কথা শুনিনি। আমার ভালো লাগছে যে আমি তাকে মিট করেছিলাম আমি যখন 80-র দশকে প্যারিসে আসি। আমার খারাপ লাগে যে আমরা বাঙালিরা সারা পৃথিবী যারা জয় করছে, কলকাতার বাঙালি কি বাংলাদেশের বাঙালি, কেউই তাদের সম্পর্কে ওয়াকিবহাল নয়। উনি শেষ পর্যন্ত দেশে গিয়ে মৃত্যুবরণ করেন, তার কারণ ওনার এই কাজ করতে করতে হাতের আঙুলে বাত হয়ে গিয়েছিল। তা আমরা গভীরভাবে স্মরণ করছি আজকের এই দিনে যে মুলারুজের সামনে দাঁড়িয়ে আমরা বাঙালি আর একজন প্রখ্যাত বাঙালি বাবলু মল্লিককে স্মরণ করছি। উনি যেখানেই থাকুন ভালো থাকুন। দাদা বলছেন দাদা বাদে আরেকজন প্রখ্যাত বাঙালি, মানে আমি একদিন ধরে প্যারিসের বিখ্যাত বাঙালিদের মধ্যে দাদাকেই চিনতাম, তো আরেকজনকে চিনলাম, বাবলু মল্লিক। আরেকটা খালি আমি একটা জিনিস বলবো, বন্ধুরা বুঝতে পারছেন তো, একদিন না থেকে পুরো ফর্মে ফিরে এসছেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 84 নম্বর রু লোপিক, যার নাম বহুবার 3-4 বার চেঞ্জ হয়েছে। শেষ পর্যন্ত জেনারেল লুইস লোপিকের নামে 1862-তে এই নামকরণ হয়। তার আগে রু দো এম্পায়ার, রু রেগন্যান বিভিন্ন নামে ভূষিত ছিল। আমরা গর্বিত যে একজন পৃথিবী বিখ্যাত বাঙালি, যাকে পশ্চিমবাংলায় অনেকে চেনে অনেকে চেনে না, দুর্ভাগ্য আমাদের। আমরা 84 নম্বর রু লোপিক 18 নম্বর ডিস্ট্রিক্টে পাহাড়ের উঁচুতে বাঁদিকে গেলে আমরা পেয়ে যাব মোমার্থ, আর ডান দিকে গেলে আমরা বুলভার্দ ক্লিশি। তাই এই দেবেন ভট্টাচার্য ছিলেন অ্যানথ্রোপোলজিস্ট, মিউজিশিয়ান, কালেক্টর, ট্রান্সলেটার, রাইটার, ফিল্ম মেকার। ওনার নামের পাশে আপনারা একটু খোঁজ নেবেন, উইকিপিডিয়াতে 20টা ব্লক আছে যেখানে ওনার সম্পর্কে বলা রয়েছে যে উনি কী ছিলেন। আমার সৌভাগ্য, আমি 80-র দশকের প্রথমে যখন এখানে আসি, আমি ওনার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে পরিচিত হই, কিন্তু উনি এত সাধারণভাবে চলতেন, এত সুন্দর চেহারা ছিল, ওনাকে দেখে বোঝার উপায় ছিল না যে উনি সারা পৃথিবীর ফোক সঙের সবথেকে বড় কালেক্টর ছিলেন। বেনারসে জন্মেছিলেন, 2001-এ প্যারিসে উনি দেহত্যাগ করেন। এই মাঝখানটায় আমাদের সঙ্গে একটা মানে উঁচু মানুষ, আমি একটা ছোট্ট মানুষ, তার একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। এই যে প্লাকটা, এটা লাগিয়েছে কিন্তু মিউজিকোলজিস্ট, সিনেয়াস্ট মানে চলচ্চিত্র পরিচালক এবং মিউজিকোলজিস্ট দেবেন ভট্টাচার্য, যে বেনারসে জন্মেছিল 1921 এবং দেহত্যাগ করেছিলেন এই বাড়িতে প্যারিস 2001-এ, এবং এখানে বাস করেছিলেন 1968 থেকে 2001 পর্যন্ত। সচরাচর ফরাসিরা বাঙালিদের এইরকমভাবে শ্রদ্ধা জানায় না, কিন্তু উনি এমন একজন বাঙালি ছিলেন যে তাকে শ্রদ্ধা জানিয়ে এই প্লাকটা লাগিয়েছিলেন। তা সেই দেবেন ভট্টাচার্যকে আজকে আমরা এই 18 নম্বর ডিস্ট্রিক্টে দেবাশিস চক্রবর্তী,
অভিজ্ঞান মুখার্জি, আমরা সবাই মিলে এসেছি ওনাকে শ্রদ্ধা জানাতে। এই রাস্তার ঢালু নিচের দিকে গেলেই মুলারুজ, সেই পাহাড়ের উপরে পাহাড় প্রতিম একজন মানুষ, তিনি আমাদের স্মৃতিতে রয়ে গেছেন। এবং বাঙালিদের চিনতে চেষ্টা করুন, এটুকুই অনুরোধ থাকবে। আমরা আবার চলে এসেছি মোমার্টে। আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম ঠিক সেই জায়গায় চলে এসেছি। শুধু আগের দিন আমরা 2 জন ছিলাম, মানে সায়নকে নিয়ে 3 জন, আজকে আমরা 4 জন। আমাদের প্রিয় পার্থদাও আজকে ফিরে এসেছেন কাজকর্ম সেরে। তো আমরা আজকে সারাদিন ধরে মোমার্টের ওপরে অনেকটা ঘুরবো, অনেক কিছু এক্সপ্লোর করব। এইবার আজকে পার্থদা আমরা ভেবেছি বন্ধুদের একটু ইতিহাসটা দেখাবো। আরও বিভিন্ন জায়গা আছে যেগুলো কোনা কোনা বাকি আছে, তো সেইগুলো আমরা দেখাতে থাকি এবং আজকে আপনার একটা ক্যারিকেচারও করাবো। একদম, চলুন আমরা আস্তে আস্তে মোমার্টের চূড়োর দিকে যাই, যেখানে সেক্রে কোর এবং বহু শিল্পী, ভাইনইয়ার্ড, আঙুরের ক্ষেত, মিউজিয়াম সব আমাদের প্রতীক্ষায় অপেক্ষারত। লেটস চলুন। আমরা এই মোমার্তের দিকে আপনাদের জন্য ঘুরতে এসে এই জায়গাটা ছায়া শীতল সুন্দর একটা জায়গা কোনার মধ্যে পেলাম, যেখানে ট্যুরিস্টদের কোনো ব্যস্ততা নেই। আর আপনার ডান দিকেই রয়েছে একটা ছোট্ট থিয়েটার। এটাও একটা দেখার মতো জিনিস যে ফ্রান্সের যে কোনো জায়গায় কালচারাল ব্যাপারটা হচ্ছে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। তো এই ব্যাপারে আমরা যে জায়গায় বসে রয়েছি এটার নাম হচ্ছে রু জেরার্দন। দাদা কিন্তু এটা ঠিকই বলেছেন যে জায়গাটা খুবই মনোরম, পেছনে একটা সুন্দর পার্কও দেখা যাচ্ছে। তবে জায়গাটা বেশ পুরনো, মানে এই যে থিয়েটারটা দাদা বললেন তার বাইরের ডিজাইন বা আশেপাশের পার্কগুলো বা বাড়ির আর্কিটেকচার দেখে মনে হচ্ছে জায়গাটা খুবই পুরনো, এর একটা ইতিহাস আছে মনে হচ্ছে। এই অ্যাডাল্ট ডিস্ট্রিক্টের আগে এটা ছিল থিয়েটার ডিস্ট্রিক্ট এবং এখানে প্রচুর শিল্পী, আমি আগের দিনও রেফারেন্স দিয়েছিলাম যে স্যাক্সোফোনিস্ট বিখ্যাত সিডনি বেশে, সে বিভিন্ন এখানে করতেন। এরিক সাথী, উনি তো মোমাকতেই পিয়ানো বাজাতেন, কিন্তু অভিজ্ঞানের রাস্তাও আছে, এরিক সাথীর নামে রাস্তা আছে, এরিক সাথী বিখ্যাত লোক। ইনফ্যাক্ট জোসেফিন বেকার মুলারুশ থেকেই উঠেছেন, অনেকে কে করেনি। যার কথা বললে জোসেফিন বেকার, সে আমেরিকার থেকে এখানে এসে যে পপুলারিটি তৈরি করেছিল সারা পৃথিবীব্যাপী, আমেরিকানরা পর্যন্ত মুলারুজে এসে তার অনুষ্ঠান দেখার জন্য পাগল ছিল। আজকে যার জন্য মুলারুজের নাম সারা পৃথিবীব্যাপী। আর আজকে পান্থিওতে তাকে নিয়ে এসে যেখানে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান দেওয়া হয়, সেখানে তার দেহকে নিয়ে এসে স্থাপন করা হয়েছে। এটা বিশাল ব্যাপার। আমি অভিজ্ঞানের কথা খেই ধরে বলি, অভিজ্ঞান এই যে দাদা বললেন না এই জায়গাটার নাম রুজ জিহাগদং, এই রাস্তাটার একটা ঐতিহাসিক ভ্যালু আছে। আজ থেকে আমাদের পিছিয়ে যেতে হবে খ্রিস্টাব্দ 250-এর কাছাকাছি। সেই এক ভদ্রলোককে পাঠানো হয়েছিল সেই সময় নেসেন্ট ক্রিশ্চিয়ানিটি, মানে সদ্য ক্রিশ্চিয়ানিটি প্রচার করার জন্য, এবং সেই ভদ্রলোকের নাম ছিল ইংরেজিতে সেন্ট ডেনিস বা সাঁ দেনি, যিনি এখন প্যাট্রন সেন্ট অফ প্যারিস। এই সাঁ দেনি সেই সময় এখানে তো গেল রোমানদের তো ওনার আদেশ হলো মাথা কেটে ফেলা হবে। তো কথিত আছে লোকগাথায় যে ওনাকে যেখানে মাথা কেটে ফেলা হয়, ওই কাটা মাথা নিয়ে সেই কবন্ধ হাঁটতে হাঁটতে এই রু জিহান্দ ধরে গিয়ে, আমরা দেখাবো দর্শকদের একটু পরেই, যে ব্যাসিলিকা দে সাঁ দেনি সেই জায়গাটায় পড়ে যায়। এবং পরবর্তীকালে লুইস 7 ওই জায়গাটা কিনে নেন এবং ওখানে উনি একটা চ্যাপেল করে দেন, এবং তার সাথে বেনেডিক্টাইন সেন্টদের জন্য ওটা আরেকটা গার্ডেন, কভেন্ট্রি এবং অ্যাবেও ছিল, সেগুলো এখন আর দেখতে পাওয়া যায় না। বেনেডিক্টাইন সেন্ট যারা খ্রিস্টান বেনেডিক্টাইন সেক্টের, তাদের একটা ফেস্টিভ্যাল হয়, ওটাকে ফরাসিতে বলে লন্টি বা দ্য লেন্টিল ফেস্টিভ্যাল। সেই সময় মোমাকতে কিন্তু একটা বিশাল বড় পুণ্যার্থী, বিশেষ করে যারা খ্রিস্টান পুণ্যার্থী, তাদের একটা এখনো ঢল নামে, যেমন আমাদের তারকেশ্বরে বাবা শিবের মাথায় জল ঢালা বা বেনারসে গিয়ে বিভিন্ন সময় ঠিক সেই রকম একটা দৃশ্য। এবং তারা কিন্তু ভীষণ শক্ত নিয়মাবলী পড়ে, এক অদ্ভুত বৈপরীত্য, একদিকে শিল্প,
একদিকে কামোদ্দীপক জিনিসপত্র, আরেকদিকে ধর্ম, এবং সবকিছুরই সহাবস্থান। এইটুকু একটা ছোট, কারোর সাথে কোনো বিবাদ নেই এবং সবাই পিসফুলি করছে। আমার মনে হয় এটাই হচ্ছে প্যারিসের বা ফ্রান্সের কালচারাল সব থেকে ইউনিক ফিচার্স। অভিজ্ঞানের অনেকগুলো গুণ সম্বন্ধে আপনাদের আগে জানিয়েছি। একটা গুণ সম্বন্ধে কোনোদিনই সেরকমভাবে জানাইনি, সেটা হচ্ছে যে ছোট থেকেই খুব ভালো আঁকার হাত, আর সেই আঁকা স্কুলে ফার্স্ট বার। সেই ছোট বয়সে দেবাশিস দা ভালোবেসে বললো সেরকম কিছু না, আঁকার প্রতি একটা ইন্টারেস্ট রয়েছে। এটা যাই হোক নয় বন্ধুরা, আমরা চলে এসেছি মোমাটের একদম মাথায়। তো এখানে আমরা আস্তে আস্তে দেখব, এখানে প্রচুর পেন্টাররা ছবি আঁকেন, তারা স্কেচ করেন, তারা ক্যারিকেচার করেন। এই পথেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাব, তারপরে সেক্রেট কোর পাবো। কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জাস্ট মুখে। আপনারা প্রচুর ভিড় দেখে বুঝতে পারছেন যে অনেক লোক এখানে এই সময় রয়েছে, তারা এক্সপ্লোর করছে। আমাদের পেছনের এই দোকানটি সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। আপনারা যারা মোমাটে আসবেন, যদি সুভেনিয়ার কিনতে চান, এই দোকানটা অবশ্যই একবার ঘুরে দেখবেন, কারণ এর যা আর্ট কালেকশন সেটা এক কথায় অনবদ্য। দেবাশিস দাও তো কিছু বলছিলেন। আমি একটাই জিনিস বলবো, প্রথম কথা হচ্ছে যে এটা কোনো পেড প্রমোশন নয়, তাই আপনারা ভাববেন না যে আমরা কাউকে ইয়ে করছি, কিন্তু এই দোকানটার দুটো গুরুত্ব আছে। আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি প্লাস দ্য তেত্রের একদম মুখটাতে দাঁড়িয়ে আছে। এই পেছনের দোকানটি ফেমাস হচ্ছে দুটো কারণে, পোস্টার্স এবং লিথোগ্রাফ। আমি আগের দিন যখন মুলারুস সম্বন্ধে বলছিলাম, সেই মুলারুস সম্বন্ধে তোমার মনে আছে আমি একজন শিল্পীর কথা বলেছিলাম, অরি তুলুস লেখক। এই অরি তুলুস লেখকের লিথোগ্রাফে মুলারুস এবং মোমা এতভাবে ঘুরে ঘুরে এসেছে, এবং সেই সময়কার চালচিত্র এবং মোমাক্তের যে চারদিকের পরিবেশ এত সুন্দরভাবে ধরা আছে, এই দোকান থেকেই সেগুলো শুরু হয়েছিল। এবং পরবর্তীকালে বিভিন্ন শিল্পী, তার ভেতরে কিছু পিকাসোরও আছে, সালভাদর দালিরও আছে। আর এদের দোকানের আরেকটি বিশেষ মাহাত্ম্য হচ্ছে যত ফেমাস পেইন্টিং তার ট্রু সাইজ কালার প্রিন্ট বার করে যেটা পরবর্তীকালে ফ্রেম করা যায়, সেরকম জিনিস পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন রকম, যেহেতু আর্ট ডিস্ট্রিক্ট, আর্টের শহর, আর দোকানটা আর্টেরই, তাই যারা আপনারা আর্টের সমজদার এবং কদরদান তারা অবশ্যই এখানে আসবে। মোমাট এই নামটার মধ্যেই লুকিয়ে আছে সৌন্দর্য, শিল্প আর প্রেমের মায়া। আর সেই মোমাটের বুকেই পাহাড় চূড়োয় আছে এক ছোট্ট প্রাঙ্গণ, প্লাস দ্য তেত্র, যেখানে আজও শিল্প বেঁচে আছে জীবনের মতোই প্রাণবন্ত ভাবে। মোমাট পাহাড়ের এই এলাকাটি একসময় ছিল ছোট্ট গ্রাম, শহরের কোলাহল থেকে দূরে। কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এখানে জড়ো হতে শুরু করেন একদল তরুণ শিল্পী। তাদের চোখ ছিল স্বপ্নে ভরা, মন ছিল রঙে মত্ত। জন্ম নেয় মোমাটের বোহেমিয়ান সংস্কৃতি। এখানেই বসবাস করে গিয়েছেন পিকাসো, ডালি, রেনোয়া, উত্রিও, মডিগ্লিয়ানি, এমনকি একসময় ভ্যান গগও কাটিয়েছেন তার সৃজনশীল দিনগুলি এই পাহাড়ে। প্লাস দ্য তেত্র অর্থাৎ উঁচু স্থানের প্রাঙ্গণ আজও সেই পুরনো দিনের ঐতিহ্য বহন করে। এখানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রঙিন ছাতার নিচে শিল্পীরা বসেন, হাতে তুলি আর ক্যানভাস। কেউ আঁকছেন প্যারিসের দৃশ্য, কেউ বা পোর্ট্রেট, কেউ বা কোনো পর্যটকের হাসি বন্দি করছেন কাগজে। এখানে হাঁটলে মনে হয় আপনি যেন এক জীবন্ত গ্যালারির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন। প্রতিটি রাস্তা, প্রতিটি জানলা, এমনকি ক্যাফের দেওয়ালেও যেন ইতিহাস কথা বলে। পাথরের তৈরি সরু গলি, ছোট ছোট রেস্তোরাঁ আর টেরাস ক্যাফেগুলি, সব মিলিয়ে এক অন্যরকম জগৎ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, শিল্প এখানে শুধু দেখা যায় না, অনুভব করতে হয়।
যেমন ধরুন ক্যাফে লে কনসুলা বা ক্যাফে দে লা বোহেম এ বসে এক কাপ কফির সাথে আপনি শুনতে পাবেন পিছনে গিটার বাজছে, হয়তোবা পাশের টেবিলেই কেউ নতুন ছবি আঁকছেন। এই জায়গার ইতিহাস কেবল শিল্পেই সীমাবদ্ধ নয়, এটি প্যারিসের আত্মার প্রতীক। যখন বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞে ইউরোপ দিশেহারা, তখনও মোমার্টের শিল্পীরা রঙে ও সুরে নতুন জীবনের বার্তা দিয়ে গিয়েছেন। এই প্রাঙ্গণ যেন এক জীবন্ত কবিতা, যেখানে ইতিহাস আর কল্পনা হাত ধরাধরি করে হাঁটে। এখানে প্রতিটি ইটের গায়ে লেখা আছে অজস্র গল্প। প্লাস দে তেত্র শুধুমাত্র একটি প্রাঙ্গণ বা স্কোয়ার নয়, এটি প্যারিসের এক খোলা ক্যানভাস, যেখানে প্রতিটি দিন নতুন করে আঁকা হয় জীবনের ছবি। অনেক কষ্টে জায়গা পেয়েছি এক বহু পুরনো খ্যাতি দ্য গ্যাসকোয়েনে। আসুন এই প্লাস দ্য তেত্রের এই বাগানে লা জাগদাতে আপনাদের নিয়ে আসি। অলরেডি বসে পড়েছেন আমাদের, তুমি ওপাশটাই যাও। আমরা এখন চুজ করব আমাদের খাওয়া দাওয়া। পার্থদা গভীর ধ্যানে মগ্ন, একদম আমি বলবো অভিজ্ঞানকে দেখাতে, মানে মেনু কার্ডের ভেতর পার্থদা একদম ডুবে আছে, যেন মানে মেনু কার্ড পার্থদাকে বুঝতে পারছেন না, পার্থদা মেনু কার্ডকে বুঝতে পারছেন, আমরা কিছু বুঝতে পারছি না। De les accueillir ici à Paris. Donc merci à la communauté indienne partout dans le monde. Merci beaucoup. Merci beaucoup. এবং আমরা ওয়েলকাম জানাচ্ছি যে সব ভারতীয়রা যেন আমাদের কাছে আসে। কেলে ভদ্র নাও। Moi c'est Pierre. আমরা অতিরিক্ত ক্ষুধার্ত, আমরা ক্লাস 8 সেখানে আমরা জড়ো হয়েছি। ভাই আলা সাকেই নব আমি 42 বছরের দেখি, আমি আপনার বাচ্চা নতুন বড় ভাই। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম প্লাস দ্য তেত্র। চারদিকে বিভিন্ন রকম শিল্পীরা বসে আঁকছেন, অনেকে লাইভ এঁকে দিচ্ছেন, কারুর প্রতিকৃতি, কারুর ক্যারিকেচার। এখন যে বিল্ডিংটা সামনে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে রেস্তোরাঁ ক্যাফে দ্য গ্যাসকোয়েন। এই বিল্ডিংটা কিন্তু 1871-এ যখন প্যারিস কমিউন হয়, তার ইতিহাস আমরা বলবো আর একটু এগিয়ে, সেইটা এখানে কিন্তু এটা টাউন হল ছিল, এবং এই টাউন হলে মেয়রের অফিসও ছিল, এবং তারপরে বিভিন্ন সময় অনেক জায়গায় বিভিন্ন সময় পরিবর্তনের পর এখন বিভিন্ন রেস্টুরেন্ট। ইনফ্যাক্ট এই গ্যাসকোয়েন বলে রেস্টুরেন্টটিও খুবই ঐতিহাসিক, এটারও প্রায় 100-র ওপরে বয়স। দুপুরের ভুনিভোজের পর ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম মোমার্টের হৃদয়ের দিকে, অর্থাৎ মিউজে দে মোমার্টের দিকে, যেখানে আমরা আজকের দিনের বাকি অংশটি কাটাবো। এই মিউজে দে মোমার্ট ছিল এককালে বিখ্যাত চিত্রশিল্পী অগস্তে রেনোয়ার বাড়ি। এখানে আরও বহু শিল্পী বাস করে গিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল সুজান ভ্যালানো বা মরিস উত্রিও।
এই মিউজিয়াম মোমআর্টে সংরক্ষিত রয়েছে মোমআর্টের বিবর্তনের ইতিহাস, কিভাবে একটি ছোট্ট গ্রাম রূপান্তরিত হলো আজকের মোমআর্টে। যে শানোয়া বা কালো বিড়ালের কথা আমরা আগে বললাম তার বিবর্তনের ইতিহাস, কিভাবে থিয়েটার বা মঞ্চে অভিনয় একসময় আকাশ ছোঁয়া জনপ্রিয়তা লাভ করেছিল, তাও জানা যায় এই মিউজিয়াম মোমআর্টে গেলে। এই মিউজিয়াম মোমআর্টের এক পাশে রয়েছে প্যারিসের একমাত্র আঙুর ক্ষেত বা ভাইনিয়ার্ড, আমরা সেটাও দেখব। তবে এই গোটা মিউজিয়াম মোমআর্ট আমরা নিয়ে আসবো আমাদের পরের এপিসোডে। আজ এই পর্যন্তই থাক, তবে মনে রাখবেন মোমআর্ট কখনো বিদায় নেয় না, সে থেকে যায় হৃদয়ের এক কোণে। সেই রঙিন তৃতীয় এপিসোড নিয়ে আমরা আবার ফিরে আসব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার এবং লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। নমস্কার।